উইকলি ট্রাভেলে স্বাগতম। কোথাও ঘুরতে যাওয়ার আগে আমাদের সর্বপ্রথম জানা দরকার ওই এলাকার সব ট্যুরিস্ট স্পটগুলো। এই পর্বে আমরা আপনাদের দেখাবো ময়মনসিংহ সদর উপজেলার ২৪টি দর্শনীয় স্থান। চলুন শুরু করা যাক। ১. চকবাজার মসজিদ। বড় মসজিদ নামেও সুপরিচিত এই মসজিদটি ১৮৮৯ সালের আগে টিন দিয়ে নির্মাণ করা হয়েছিল। প্রায় ১.৯ একর জমির উপর নির্মিত ৩ তলার সুন্দর স্থাপত্যের নিদর্শন এই বড় মসজিদ। বড় মসজিদের পাশে মসজিদ কেন্দ্রিক একটি মাদ্রাসাও রয়েছে। ২. মাথাভাঙা মঠ। মাথাভাঙা মঠ কত সালে নির্মাণ করা হয়েছে তা জানা যায়নি, তবে এর চূড়া ১৮৮৫ ও ১৮৯৭ সালের ভূমিকম্পে ভেঙে যাওয়ার কারণে এটি মাথাভাঙা মঠ নামে পরিচিতি লাভ করে। ৩. বিপিন পার্ক। ডাক্তার বিপিন বিহারী সেন ১৯২৪ থেকে ২৮ এবং ১৯৩৫ থেকে ৩৭ মেয়াদে ময়মনসিংহ পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জানা যায় যে তিনি তার দায়িত্ব পালনের শুরুতেই এই পার্ক নির্মাণ করেছিলেন, অর্থাৎ পার্কের বয়স প্রায় ১০০ বছর। মহান ভাষা আন্দোলনের ইতিহাস ও সংগ্রামের সঙ্গে বিপিন পার্কের অনেক স্মৃতি জড়িত। ২০১৩ সালে পার্কটি সংস্কার করা হয়। ৪. গৌরীপুর লজ। ১৮২৮ সালে জমিদার ব্রজেন্দ্র কিশোর এই দোতলা বাড়িটি নির্মাণ করেন। কাঠ ও টিন দিয়ে বাড়িটি তৈরি করতে ব্রজেন্দ্র কিশোর চীন থেকে কারিগর এনেছিলেন। বর্তমানে এটি সোনালী ব্যাংকের ময়মনসিংহ শাখার অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। ৫. রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস। রাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী এই ওয়াটার ওয়ার্কস স্থাপন করেন ১৯৮৯ থেকে ১৯৯০ সালে। বলা হয় যে রাজার স্ত্রী রাজেশ্বরী দেবী কঠিন অসুখে আক্রান্ত হন। চিকিৎসকরা পরামর্শ দেন তাকে পানীয় জল না খেতে। অবশেষে এই পরামর্শের কারণে পানি না খেতে পেরে তার মৃত্যু হয়। রাজা তখন জনগণের কল্যাণে এটি নির্মাণ করেন। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হবার পর এর প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়, তবুও ইতিহাসের সাক্ষী হিসেবে এখনও দাঁড়িয়ে আছে। ৬. হাসান মঞ্জিল। বাড়িটি বানিয়েছিলেন টাঙ্গাইলের ধনবাড়ির জমিদার সৈয়দ হাসান আলী চৌধুরী ১৯২৭ থেকে ১৯২৮ সালে। দীর্ঘদিন এই বাড়িটি দখল করে আছে ডায়াবেটিক ক্লিনিক সমিতি। ৭. ময়মনসিংহ জাদুঘর। জমিদার মদনবাবুর বাগানবাড়ি কত সালে তৈরি হয় তা জানা যায়নি, তবে এই বাড়িতে ১৯৬৯ সালে ময়মনসিংহ জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল। জাদুঘরের নাম ছিল মোমেন শাহী জাদুঘর। এরপরে এটি ময়মনসিংহ জাদুঘর নামে পরিচিত হয়। ৮. টাউন হল। ১৮৮৪ সালে ময়মনসিংহের বিভিন্ন জমিদারদের সহযোগিতায় ময়মনসিংহ টাউন হল স্থাপিত হয়। এই টাউন হল স্থাপনের ক্ষেত্রে মহারাজ সূর্যকান্তের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তিনি ৩০,০০০ টাকা ব্যয়ে একটি লাইব্রেরি সহ এটি নির্মাণ করেন। প্রায় ৩০০ আসনের এই টাউন হলে একসময় একটি রিভলভিং স্টেজও ছিল। বলা হয় যে স্টেজটি মুক্তাগাছার নাট্যমন্দির ভূপেন্দ্র রঙ্গপীঠ থেকে টাউন হলে এনে প্রতিস্থাপন করা হয়েছিল। ৯. এশিয়ান মিউজিক মিউজিয়াম। এই অসাধারণ মিউজিয়ামটি ২০২০ সালে রেজাউল করিম আসলাম প্রতিষ্ঠা করেন। এই মিউজিয়ামে আছে ৬০০টির মতো বিলুপ্তপ্রায় পুরানো বাদ্যযন্ত্র, যা তিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সংগ্রহ করেছেন। এখানে আছে ৩৬৫ বছরের পুরানো বাদ্যযন্ত্র। ১০. শশী লজ। মহারাজা সূর্যকান্ত তার পুত্র শশীকান্তের জন্য ১৯বিংশ শতাব্দীর শেষের দিকে ময়মনসিংহ শহরের ৯ একর জমির উপর একটি দোতলা প্রাসাদ নির্মাণ করেন। শশীকান্তের নামানুসারে ভবনটির নামকরণ করা হয় শশী লজ। ১৮৯৭ সালের ১২ জুন ভূমিকম্পে দোতলা শশী লজ ভেঙে যায়। ১৯০৫ সালে নবম মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরী একই স্থানে একটি নতুন নকশাসহ একতলা বিশিষ্ট বর্তমানে এই প্রাসাদটি নির্মাণ করেন। ১৯১১ সালে শশী লজকে সংস্কার করে একটি বিলাসবহুল প্রাসাদে পরিণত করা হয়। ১৯৫২ সাল থেকে শশী লজ মহিলা শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো এবং এখনও হচ্ছে। ৪ এপ্রিল ২০১৫ সালে শশী লজটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক একটি জাদুঘর স্থাপনের জন্য অধিগ্রহণ করা হয়। ১১. আলেকজান্ডার ক্যাসেল।
মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী 1889 সালে তৎকালীন ব্রিটিশ জেলা ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারের স্মরণে কাঠ ও লোহার সমন্বয়ে এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। তাই স্থানীয়দের কাছে এটি লোহার কুঠি নামে পরিচিতি লাভ পায়। 1926 সালে মহারাজার আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর 15 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত 4 দিন এই আলেকজান্ডার ক্যাসেলে অবস্থান করেছিলেন। মহাত্মা গান্ধী একই বছরে এসেছিলেন। লর্ড কার্জন, চিত্তরঞ্জন দাস, নবাব স্যার সলিমুল্লাহ, কামাল পাশা, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং অন্যান্যরা এখানে এসেছিলেন। 12. সার্কিট হাউস মাঠ। পূর্ব বাংলায় খেলার বিকাশে ময়মনসিংহ ও এই মাঠ বিশাল ভূমিকা পালন করেছিল। 1914 সালে সূর্যকান্ত শিল্ড এবং লীলাদেবী শিল্ড নামের দুটি ফুটবল টুর্নামেন্ট একযোগে প্রবর্তন করা হয়েছিল। 4 ফুট 8 ইঞ্চি ট্রফি নামে পরিচিত লীলাদেবী শিল্ড স্কুল পড়ুয়াদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় ছিল। অন্যদিকে সূর্যকান্ত শিল্ডে ঢাকা, কলকাতা এবং করাচির ক্লাবগুলি অংশগ্রহণ করেছিল। বলা হয় যে এই মাঠে অনুষ্ঠিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলেছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার। 13. সার্কিট হাউস পার্ক। ব্যাটবল চত্বরের উত্তর পশ্চিমে ময়মনসিংহ সার্কিট হাউস পার্ক ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, যা স্থানীয়দের জন্য একটি জনপ্রিয় স্থান। বিকেল থেকে এখানে প্রচুর মানুষ আসে এবং রাত পর্যন্ত দেখা যায় মানুষের ভিড়। 14. শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক। ময়মনসিংহ সার্কিট হাউস পার্কের পশ্চিমে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক নির্মাণ করা হয়েছে। পার্কে কোনো প্রবেশ ফি নেই, তাই ফ্রিতেই ঘুরতে পারবেন। পার্কে আছে 2টি মঞ্চ, বাচ্চাদের খেলার জন্য কিছু স্লিপার দোলনা, আছে ফুড স্টল। জয়নুল আবেদিন পার্কের পশ্চিম প্রান্তে আছে একটি লাইব্রেরি। 15. শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। 1975 সালের 15 এপ্রিল শিল্পাচার্য জয়নুল আবেদিন নিজের 70টি চিত্রকর্ম নিয়ে এই মিউজিয়ামটি উদ্বোধন করেন। পরবর্তীতে 1987 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালাটি একটি দ্বিতল ভবনের রূপ লাভ করে। সংগ্রহশালায় মোট 3টি গ্যালারিতে জয়নুলের শিল্পকর্ম, ব্যক্তিগত স্মৃতি নিদর্শন ও স্থির আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। 16. মেহগনি রোড। জয়নুল আবেদিন মিউজিয়াম ও জয়নুল আবেদিন পার্কের মাঝখানে যে রাস্তাটি দক্ষিণে চলে গিয়েছে, এর দুপাশে সারি সারি মেহগনি গাছ লাগানো হয়েছে, তাই এই রাস্তাটি মেহগনি রোড নামে পরিচিত। ছায়া সুনিবিড় এই রোডের উত্তর প্রান্তে আছে বসার বেশ কিছু বেঞ্চ। 17. সিলভার ক্যাসেল রিসর্ট। সিলভার ক্যাসেল রিসর্টে নাইট স্টে ছাড়া আপনি ঘোরার জন্য আসতে পারেন। এর জন্য আপনাকে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য জনপ্রতি 500 টাকা। যদিও এটি অনেক বেশি, কিন্তু আপনি যখন এদের এখানে খাবেন তখন এই 500 টাকা আপনার খাবার বিল থেকে মাইনাস করা হবে। আপনি চাইলে এখন ঘুরে বের হয়ে আবার ঢুকতে পারবেন। টিকিট 24 ঘন্টা ভ্যালিড থাকবে। রিসর্টটি ছোট হলেও খুব সুন্দর করে গোছানো। 18. ইস্টার্ন হেরিটেজ রিসর্ট। ইস্টার্ন হেরিটেজ রিসর্টে নাইট স্টে ও ডে লং প্যাকেজ ছাড়া আপনি ঘোরার জন্য আসতে পারেন। টিকিট মূল্য 50 টাকা। ভিতরের রেস্টুরেন্ট থেকে খাবার খেলে এর বিল থেকে 50 টাকা মাইনাস করা হবে। 19. মদিনা মসজিদ। বাংলাদেশের প্রথম ইলেকট্রিক গম্বুজের এই মসজিদটি নির্মাণ খরচ ধরা হয়েছে 200 কোটি টাকা। 2017 সালের 3রা মার্চ শুক্রবার জুম্মা নামাজের মাধ্যমে এর উদ্বোধন হয়। মসজিদের মাঝখানে বড় আকৃতির গম্বুজটি বৈদ্যুতিক সুইচের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সরে যায়, আবার একই জায়গায় ফিরে আসে। গম্বুজটি সরে গেলেই ভেতর থেকে দেখা যায় খোলা আকাশ। এটি বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক গম্বুজের মসজিদ। ইলেকট্রিক গম্বুজ ছাড়া আরও আছে 8টি গম্বুজ এবং 2টি 160 ফুট উঁচু মিনার। 20. ময়মনসিংহ ওয়ার মেমোরিয়াল। ময়মনসিংহ জেলার বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতাকামী মানুষ মাতৃভূমির স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। শহীদদের স্মৃতিকে জীবন্ত রাখার জন্য 2000 সালে শহরের ব্রহ্মপুত্র নদীর তীরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নামে এই মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছিল। 21. অন্নভুবন ইকো পার্ক অ্যান্ড রিসর্ট। রিসর্টে নাইট স্টে ছাড়া পার্কে ঘুরতে পারবেন সারাদিন। টিকিট মূল্য জনপ্রতি 100 টাকা।
এই রিসোর্টে বাচ্চাদের জন্য প্রচুর রাইড রয়েছে, তাই ফ্যামিলি ট্যুরের ক্ষেত্রে হতে পারে একটি ট্যুরিস্ট স্পট। 22 বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। পাকিস্তান সরকার 18 আগস্ট 1961 সালে পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয় গঠন করে। 30 জন শিক্ষক এবং 444 জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টি শুরু হয়েছিল। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, 6 জন কর্মচারী এবং 11 জন ছাত্র নিহত হন। তাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছে মুক্তিযুদ্ধের অনেক ভাস্কর্য। 1972 সালে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রাখা হয়। তখন বাংলাদেশে মাত্র 6টি বিশ্ববিদ্যালয় ছিল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছিল বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম এবং একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয়। এখানে শুক্রবার প্রচুর মানুষ ঘুরতে আসে। 23 ময়মনসিংহ বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনটি বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের এলাকায় অবস্থিত। 2025 সালের হিসাব অনুযায়ী এতে 1,500 প্রজাতি রয়েছে। এর সংগ্রহে বাংলাদেশের উদ্ভিদের 1/5 বেশি রয়েছে, যার মধ্যে 58টি প্রজাতি রয়েছে যা প্রায় হুমকির সম্মুখীন। উদ্ভিদের ধরন অনুসারে বাগানটি 30টি অঞ্চলে বিভক্ত এবং এর মধ্যে রয়েছে শিলা উদ্যান, জল উদ্যান এবং একটি অর্কিড ঘর। পার্কটি শুক্রবার বন্ধ থাকে। 24 ময়মনসিংহ কৃষি জাদুঘর। বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় কৃষি জাদুঘরটি অবস্থিত। বাংলাদেশের একমাত্র কৃষি জাদুঘর 2002 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি কৃষি উপকরণ ও প্রযুক্তি সমূহ সংগ্রহ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা উপস্থাপন করে থাকে। এই জাদুঘরে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ ফি দিতে হয় না। জাদুঘরটি শনিবার বন্ধ থাকে। এই ছিল ময়মনসিংহ সদর উপজেলার 24টি দর্শনীয় স্থান। ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন আর আপনার মতামত কমেন্টে লিখবেন। স্থানগুলোর বিস্তারিত দেখতে আমাদের নেক্সট ভিডিওগুলো দেখুন।